জুনায়েদ কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো ওয়ার্কশিট তো তুমি আর ফারিয়া পুরাটা করছো না? ফারিয়া চলে আসছে। সো এই ওয়ার্কশিটে কোন কোন কোশ্চেনে হ্যাঁ প্রবলেম ফেস করছো? ওকে, স্যার আমার 3 তে ছিল প্রবলেম। ও 2 কিতে তেও ছিল, প্রবলেম? হ্যাঁ 2 তেও প্রবলেম, 2 এর বি তে। সেম আমারও 3 এর বি তে প্রবলেম 1.7 আসতেছে, মিলাইতে পারতেছে না। ওকে, সো কোশ্চেন নাম্বার 2 তে প্রবলেম কোনটায়? ইয়ের জুনায়েদের? ওয়েট এটা 3 এর বি না, ওয়েট আমি মিলাই ফেলছি। আমার 5 এর বি তে প্রবলেম। ওকে, স্যার সো 2 এর তাহলে বি 1 তে 2 একটু 3 4 এ তোমার প্রবলেম নাই ফারিয়া? না ওয়েট দেখতেছি, এক মিনিট। আমি এগুলোর কি মার্কস স্কিম দিব না ভাইয়া, জানি না তো ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ওয়েট, মার্কস 3 স্কিম এর বি ফরওয়ার্ড তে করি। প্রবলেম, হ্যাঁ মার্কস স্কিম ফরওয়ার্ড করি, ওর 3 এর বি মার্কস তে স্কিম দেখাই তাহলে বুঝবা। তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এ যাই। কোশ্চেন নাম্বার 1 দেখো প্রথমে মার্কস স্কিম মিলছে নাকি। হয়ে গেলে বলো, ম্যাচ করা হয়ে গেলে 1A1 1A2 1B1 এই তিনটা হয়েছে? 1 ঠিক আছে আমার। ফারিয়ার 1 তো শেষ ঠিক আছে, নাকি? হ্যাঁ হ্যাঁ 1 ঠিক আছে। এটা হলো 2। আমি 2 এর বি তে শুধু 1 মার্ক স্কোর করছি। 2 এর বি তে জাস্ট 1 মার্ক পাইছো নাকি ভুল গেছে? জাস্ট একটা হয়েছে, বাকি দুইটা আচ্ছা, তো তাহলে 2 এর বি টা ডিসকাস করব। ফারিয়ার কি 2 শেষ? বুঝতে পারছো 2? হ্যাঁ 2 মিলছে। ওকে, দাঁড়াও, মিফতাহুল আসছে। মিফতাহুলের তো ওয়ার্কশিট শেষ, রাইট? হ্যাঁ। ভেরি গুড। তো মার্কস স্কিমের সাথে কি অ্যানসার মিলাইছো? না, এখনো মিলাই নেই। ওকে, সো আচ্ছা আমরা এটা মার্কস স্কিম, মার্কস স্কিম কি দিয়ে দিছিল? এটা না কি মার্কস স্কিম বুকলেটের দিয়ে ওই যে দেই নাই। ফার্দার মিফতাহুলের নাম, মিফতাহুলের পুরো নাম জানো ফারিয়া? ও মার্কস স্কিম মিফতাহুল। আচ্ছা, তো তাহলে আমরা মার্কস, দাঁড়াও আমি মার্কস স্কিমটা ফরওয়ার্ড করে দেই, তাহলে নিজেরা তাড়াতাড়ি মিলাই নিতে পারবা। আমরা একটু ওয়েট করি, আমি মার্কস স্কিমটা দিয়ে দেই তোমাকে। ওকে, কোথায় গেল? এই যে একটু আগে আসিফ আমাকে একটা এমসিকিউ টেস্টের মার্কস স্কিম পাঠাইছে, মার্কস স্কিম লাভি বাজায় না। ও যে ভাই কি লিখে, ওর লেখা দেখলে এরা কি ফিদা হয়ে মার্কস যাবে স্কিম একদম, মুখস্থ এত করে? সুন্দর। হ্যাঁ, বুঝি নাই। এদিকে আইতো, তুই কি মার্কস স্কিমটা মুখস্থ করোস? মিফতাহুল রে জিজ্ঞেস করতেছিলাম। আরে না না, এই যে মার্কস স্কিম তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছে। সো কোশ্চেনস গুলো তোমরা একটু তাড়াতাড়ি মিলায় দেখো। এটা আসলে একটু আগে দেওয়া উচিত ছিল, সরি। তো এখন কোশ্চেন গুলো তাড়াতাড়ি মিলায় দেখো, কোনটার অ্যান্সার যেগুলো যেগুলো প্রবলেম ফেস করছো, যে মার্কস কাটা গেছে বা পাও নাই, তো ওগুলা নিয়ে আমরা ডিসকাস করি আর কি, ঠিক আছে? আচ্ছা 3 এর A2 থেকে 1 মিনিট বলছে নাকি 60 সেকেন্ড বলছিল? 30 সেকেন্ড আমি কি কোনটায় 3 তে দেখি? 3 এর A2 আমি কেন জানি 60 into 60 করছি। 1 মিনিট তো। 1 মিনিট বলছে না? হ্যাঁ 60 সেকেন্ড। ও 1 মিনিট তো 60 সেকেন্ড, হ্যাঁ। আল্লাহ, ফারিয়া কি খাইছো তুমি? আমি 1 আওয়ারেরটা করে দিয়েছি ভাই।
আচ্ছা আমার 5 এর বি এর জন্য সিও ভুল গেছে, তো 5 এর বি তে প্রবলেম। এটাতে কি জানি হয়েছে, বুঝতেছি না। ওরা তো হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করে, আর বাকি সব ঠিক আছে। 6 এর বি তে একটা পয়েন্ট কাটা গেছে, হচ্ছে যে কনজারভেশন অফ মোমেন্টাম রিকোয়ার্স নো এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্ট, ওই পয়েন্টটা দেই নাই। জাস্ট ডাইরেক্ট লিখছে ফ্রিকশন would act as an external force, আর কি ভেলোসিটি চেঞ্জ করে দিবে, এসব ভাবি যাবি লিখছি। তো এটা থেকে আমি 2 মার্ক পাবো? দেখতেছে এটা, বাকি সবার চেক করা শেষ হোক, দেন সিরিয়াল ওয়াইজ যায়। হ্যাঁ, বি তে প্রবলেম। কত? আমারও 3? 3B। 3B, হ্যাঁ। ওকে, সো তাহলে 1 2 তে কিছু নাই, 3 তে suggest how value of theta can be determined experimentally. কোন থেটা? সে যে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, এটা না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা তুমি এক্সপেরিমেন্টালি কিভাবে বের করতে পারবা, এই জিনিসটা জিজ্ঞাসা করছে, তাই না? তো এখন এখানের জন্য তারা বলছেটা কি দেখি। এই যে সবচেয়ে ইজি মেথডটা কি? ভিডিও করবা, ভিডিও করলে পরে কি করা যাবে, এটাকে বারবার রিপ্লে করা যাবে নাকি? ভিডিও করে করে বারবার আমরা রিপ্লে করব, যে এখানের মধ্যে ভিডিওটা তো এরকম, যে মনে করো, সরি, এই হলো সিলিং, এই তোমার টয়টা ঝুলানো আছে। তো এখন টয় এখানেও থাকতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু তুমি প্রত্যেকটা জায়গায় জায়গায় ফ্রেম টু ফ্রেম যে যে তুমি কি করবা, পজ করবা। একটু ঘুরলো পজ করলে, একটু ঘুরলো পজ করলো, দেন তুমি দেখবা যে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা কত, দেন ভার্টিক্যালের সাথে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা পাবা, ওই অ্যাঙ্গেলটা মেজার করবা তুমি। তো ওই অ্যাঙ্গেলটা মেজার করলে পরে কি পেয়ে যাবা? দ্য অ্যাঙ্গেল দ্য এটা অবজেক্ট ক্রিয়েটস উইথ দ্য ভার্টিক্যাল। ঠিক আছে, এটা হলো একটা, যে কি ভিডিও এন্ড প্লেব্যাক, মানে ভিডিও করে দেন আবার ছাড়বা ভিডিও। viable method to measure the maximum angle from the video, কিভাবে? by pausing the video and measuring the angle at the maximum, যে অ্যাঙ্গেলটা যখন নাকি ভার্টিক্যালের সাথে সবচেয়ে বড় অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই জায়গায়। দেন আরো কয়টা viable method বলছে কি, viable method to measure the diameter of rotation and the length of the string. সো তাহলে স্ট্রিং যেই লেন্থ, স্ট্রিং এর লেন্থ বের করা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু কি করা যায়, তোমার ডায়ামিটার অফ দা রোটেশন, এই যে রোটেট করতেছে, যে এই যে রোটেট করতেছে, এটার ডায়ামিটার বের করতে বলতেছে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? এই ডায়ামিটারটা তোমার এখানে একটু কয়েকটা কমপ্লেক্স ওয়েতেও বলা যায়, আবার কয়েকটা ইজি মেথডও আছে। কেমন টাইপের? যে তুমি ওরকম কি করতে পারো, যে এই জায়গার নিচে ওরকম স্কেল রেখে তুমি দেখবা যে ম্যাক্সিমাম কতটুকু এই এন্ডে আর ম্যাক্সিমাম কতটুকু এই এন্ডে আসতেছে। তো তাহলে এই দুই এন্ডের মধ্যে যেই হরাইজন্টাল সেপারেশন, ওখান থেকে তুমি কি পাবা? ডায়ামিটার অফ দা রোটেশন diameter। পাবা। তো ডায়ামিটার অফ দা রোটেশন যদি পাও মানে রেডিয়াস পাবা। সো তাহলে ইউ নো দা লেন্থ, ইউ নো দা রেডিয়াস, তো তাহলে পরে তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করে অ্যাঙ্গেলটা বের করতে পারবা। বুঝতে পারছো? তো এরকম সেম ওয়েতে viable method to measure the diameter of rotation and height of point of suspension above the aeroplane. So তাহলে হাইট জানলা আর ডায়ামিটার জানলা, সো তাহলে পরে বের করতে পারবা। or viable method to measure the rotational period and diameter of rotation, then appropriate formula দিয়ে বের করলা। যে কোনো কাজ করা যায়, সবচেয়ে ইজি হলো ভিডিও করে দেন ওটাকে প্লেব্যাক করবা, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের ওখানে পজ দিয়ে দেন অ্যাঙ্গেলটা মেজার করবা। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার এই তো চলতেছে হিট বেড়া হিট। ওকে, সো তাহলে এখন কোশ্চেন নাম্বার 3 তে যে প্রবলেমটা ছিল ওটা তো শেষ নাকি? 3B তে যে প্রবলেমটা ছিল মিফতাহুল জুনায়েদ, হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ এরপরে 3 এর পরে কোন জায়গায়? 4 এ আছে?
পরে আমার নেই। মিফতাহুল পরের এটা হালকা স্যার, 4 এর এ। না এটা প্রবলেম নেই। আচ্ছা 4 এর এটা প্রবলেমটা কি দেখো জুনাইদ, এটা একদম ইজি। যে কি করবে, বলবা যে দ্য লিফট, এটা তো অ্যাঙ্গেলে কাজ করতেছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য ভার্টিক্যাল। সো তাহলে হ্যাঁ দ্য স্যার। লিফটের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, ওয়েটটাকে ব্যালেন্স করবে। আর লিফটের হ্যাঁ হরাইজন্টাল কম্পোনেন্টটা কি করতেছে, রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করতেছে নাকি। লিটল ফোর্স। সো তাহলে দ্য হ্যাঁ 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 plane is coming towards you but the unbalanced force is perpendicular to the direction of velocity. So তাহলে velocity আর unbalanced force এর ডিরেকশন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তো তাহলে ওই ফোর্সটা কি করে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে, মানে ইট উইল কজ সার্কুলার মোশন, যে এমন টাইপের ব্যাপার। এই যে there is a horizontal component of L at right angles to the velocity or the horizontal component acts as the centripetal force. বুঝতে পারছো? বুঝছি স্যার। ওকে, এখন ফারিয়ার প্রবলেমটা কোশ্চেন নাম্বার 5, তাই না? হ্যাঁ 5 5 এ ছিল নাকি B 6 এ? আচ্ছা 5 এ 5 আছে, 5 5 5 এর বি তে আছে। আচ্ছা 5 এর বি এর ক্যালকুলেশনটা দেখি কি বলে। If a coin A collides with coin B at an angle, আচ্ছা তো হেড অন কোলাইড করলে পরে সে না কি হইতো, কয়েন বি টা সোজা সোজি যাইতো। এটা একটা অ্যাঙ্গেলে মারতেছে, তো ক্যারমে আমরা যেরকম অ্যাঙ্গেল করে করে মারি, ওরকম এখানের মধ্যে অ্যাঙ্গেল হ্যাঁ করে একটা হিট করতেছে কয়েন বি তে। ঠিক আছে, ভালো কথা। বোথ কয়েন্স মুভ অফ, সরি, both coins move off in different directions after the collision. ঠিক আছে, আফটার এর সিচুয়েশনও দেখানো আছে as shown in the diagram. তো বলতেছে show that the velocity of coin A immediately after the collision is 3 centimeter per second. আচ্ছা আগের ইনফরমেশন কি দেওয়া ছিল, কিছু দেওয়া ছিল? আচ্ছা আগের আচ্ছা ইনফরমেশন কিছু দেওয়া, এখানে ওরা বলো। সেম, ও আগেরটাতে বলছে যে ওই যে আচ্ছা হ্যাঁ এখানে ওরা সেম হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতেছে না? এটা কিভাবে বলবা, এখানে ডিসটেন্স কেন আসবে, মোমেন্টাম Horizontal কোয়েন বি distance আর এর পজিশন তো same। লাগে না তো। হ্যাঁ এখানে তো কিছুই দরকার নাই, এই জায়গায় আমাদের ক্যালকুলেশন রিলেটেড কোনো ইনফো নাই তো, জাস্ট ম্যাথ সেম এই দুটো হ্যাঁ জানি। এখানে তো কিছু নাই, ঠিক আছে, ম্যাথ এখানে সেম কোলেশন এই দুটো জাস্ট লাগবে। না। হ্যাঁ তো এখন এখানের মধ্যে আমরা আসি, ক্যালকুলেশনটা তোমাকে করে দেখাই। ওকে, সো এখন দেখো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন বি এর কত ছিল? 0। 0, বিকজ ইনিশিয়ালি সে রেস্টে আছে নাকি। তাহলে পুরো মোমেন্টামটা বিফোর কলিশন কার, এর কোন দিকে, হরাইজন্টাল এর নাকি। এর তো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর ইনিশিয়াল ভেলোসিটি কি দেওয়া ছিল নাকি, দেওয়া নাই? ওকে, না হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি কোন ইনিশিয়াল ভেলোসিটি বের করতে বলছে। এটা এমনি দরকারই নাই, ইনিশিয়াল ভেলোসিটি এখন দরকারই নাই। এখানের মধ্যে দেখো টোটাল মোমেন্টাম ইন ওয়াই ডিরেকশন বিফোর কলিশন কত, 0। তো তাহলে আফটার কলিশন কত হবে? 0। এটা দিয়ে কাজ হয়ে যাবে। টোটাল মোমেন্টাম ইন ওয়াই ডিরেকশন বিফোর কলিশন ইজ ইকুয়াল টু 0। তো তাহলে আফটার ও 0 তাইলে হবে। যে ওয়াই কম্পোনেন্টটা বের করব, ওয়াই কম্পোনেন্ট দিয়ে আমি হাইপোটেনিউসটা বের করব। ইয়েস, বুঝতে পারছো? আল্লাহ, আচ্ছা তাইলে ওরা সেম হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতেছে না? না, হরাইজন্টাল ডিসটেন্স সেম ট্রাভেল করবে এমন কোনো কথাই নাই, এটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে। অ্যাঙ্গেল যদি 45 এ হিট করতো তো তাহলে এমন কথা ছিল যে আচ্ছা ঠিক আছে 45 যে ইকুয়াল হরাইজন্টাল ডিসটেন্স কভার করলো, বাট অ্যাঙ্গেল আলাদা হলে পরে আচ্ছা এটা নট নেসেসারিলি যে সেম হরাইজন্টাল ডিসটেন্সই হবে। বুঝছো ফারিয়া? বাট একটা তো আছে তো। আচ্ছা ঠিক কি? আছে, আচ্ছা ফাইন। হ্যাঁ মানে মানে সেম জায়গায় আছে, এর জন্য ভাবছি যে সেম না না হরাইজন্টাল না, ডিসটেন্স মনে ওরকম না। ট্রাভেল করছে। তো তাহলে ওয়াই কম্পোনেন্ট আচ্ছা দিয়ে ঠিক আছে করবা, তো এটা তো পারবা নাকি? হ্যাঁ হ্যাঁ পারবো। ওকে,
দেন এটার জন্য পরেরটা, তাই না? পরেরটাও পারবো, হ্যাঁ এটা হইলে পরেরটা পারবো, পরেরটা রিলেটেড। এখন কোশ্চেন নাম্বার 6 এ তোমার এই এক্সপেরিমেন্ট রিলেটেড যে কোশ্চেনের কথা বলছিল, তো এখানের মধ্যে আমরা দেখি একটা জিনিস কি বলতেছে। The law of conservation of momentum can be investigated using a low friction track with two gliders. So তাহলে একটা লো ফ্রিকশন ট্র্যাক, যে ওরকম আমাদের এয়ার ট্র্যাক ইউজ করব বেসিক্যালি, এন্ড এয়ার ট্র্যাকের উপর আমরা কি করে গ্লাইডার ইউজ করি, তাই না? তো ওই কথা বলতেছে। তো গ্লাইডার বি ইজ স্টেশনারি, তো তার মানে গ্লাইডার বি ইনিশিয়ালি রেস্টে আছে। গ্লাইডার এ ইজ গিভেন আ জেন্টল পুশ, তো গ্লাইডার এটা কি করা হয়েছে, পুশ করা হয়েছে, তাহলে যেন সে কি করে গ্লাইডার বি এর দিকে যায়। তো তাহলে the gliders collide, stick together and move off. So what happens, দেখো লাইট গেট, ডেটা লগগার, এইসব জিনিসগুলা কিভাবে কি কাজ করে এগুলা তো জানো সবাই নাকি, মনে আছে না সবার? লাইট গেট কি করবে, এই যে দেখো গ্লাইডার এর উপরে যে একটা ইন্টারাপ্টার কার্ড লাগানো আছে, এই ইন্টারাপ্টার কার্ডের কি আছে, একটা লেন্থ আছে না ফারিয়া? তো এই লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড যখন নাকি কি করবে, এই যে দুইটা টাইমার লেখা, এগুলা কি, এগুলা অ্যাকচুয়ালি লাইট গেট। সো লাইট গেটের মাঝে দিয়ে যখন নাকি যাবে, তো তখন কি হবে, লাইট গেটের লাইট গুলো ব্লক হয়ে যাবে না নাকি? হ্যাঁ তখন ওই টাইমটা রেকর্ড হয়। তখন তো তার মানে কি, এই লেন্থ এল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করতে কতটুকু সময় লাগতেছে, এই জিনিসটা আমরা কি পাবো, এই টাইমার থেকে পাবো। এই টাইমার 1 থেকে গ্লাইডার এর ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে পারবো নাকি, ইনিশিয়াল ভেলোসিটি অফ গ্লাইডার এ। নাও এই ভেলোসিটি দিয়েই তো সে মুভ করবে, কেন? বিকজ আমাদের তো লো ফ্রিকশন ট্র্যাক, তো বলতে গেলে আমরা ধরে নেব কি, যে গ্লাইডার এর ভেলোসিটি কি আছে, কনস্ট্যান্টই আছে। তো এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে থেকে থেকে সে কি করলো, সে এসে গ্লাইডার বি এর সাথে ধাক্কা খেলো। কারণ গ্লাইডার বি এর সাথে সে যে জয়েন হবে, এখন কি তাদের কম্বাইন্ড ভেলোসিটি কি আগের থেকে যে গ্লাইডার এর যা ছিল ওখানে থেকে কমে যাবে না নাকি? তো আফটার দা কলিশন গ্লাইডার এর ভেলোসিটিটা কত, বা আফটার দা কলিশন দুইটা গ্লাইডারের কম্বাইন্ড ভেলোসিটি কত, ওইটা কিভাবে বের করব? ওইটা আসবে আমাদের এই টাইমার থেকে। তো এটা হলো টাইমার 2। আবার গ্লাইডার এর উপরে তো এই ইন্টারাপ্টার কার্ড লাগানোই আছে, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ফাইনাল ভেলোসিটি অফ গ্লাইডার এ এন্ড গ্লাইডার বি, তাদের কম্বাইন্ড ভেলোসিটি আর কি। আর ইনিশিয়াল ভেলোসিটি অফ গ্লাইডার বি কত, 0। তো তাহলে পরে আমাদের আর ইনফরমেশন লাগবেটা কি, যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা ইন্টারনেট এরকম বারবার একটু পর পর আনস্টেবল হয়ে যাচ্ছে, কথা কি আটকায় আসে নাকি ঠিক মতো শুনতে পাও নাকি? ঠিক আছে স্যার, ঠিকই তো আসছে। ঠিক আছে তাহলে পরে বলো। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো, যে টাইমার 1 থেকে আমরা গ্লাইডার এর ইনিশিয়াল ভেলোসিটি পাবো, টাইমার 2 থেকে গ্লাইডার এর ফাইনাল ভেলোসিটি পাবো। আর টোটাল গ্লাইডার বি এর ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, আর গ্লাইডার বি এর ফাইনাল ভেলোসিটি হলো গ্লাইডার এর সমান। এতটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? আর আমাদের কাজটা কি, আর আমাদের জানতে হবে ম্যাস, তাই না? গ্লাইডার গুলার ম্যাস জানতে হবে। তো ম্যাস বের করার জন্য কি করব, ম্যাস ব্যালেন্স ইউজ করব। তো ম্যাস ব্যালেন্স থেকে ম্যাস জানলাম, টাইমার থেকে এন্ড লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড থেকে কি পেয়ে গেলাম, ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটিস গুলা পেয়ে গেলাম সবগুলা। তো এখন কিভাবে করে ল অফ আচ্ছা স্যার, কনজারভেশন ওরা যদি কলিশনের পরে স্টিক না করে, তাহলে স্টিক না করলেও তোমার ওখানে যদি কি করে, গ্লাইডার এটা যদি এমন হয়, তো তাহলে বের করা সমস্যা হবে, যে কোলাইড করলো, দেন গ্লাইডার এ আবার পিছে চলে আসলো, গ্লাইডার বি এদিকে গেল, তখন গ্লাইডার এ আবার কি করবে, তখনও সমস্যা হবে না, তখন আবার গ্লাইডার এ টাইমার 1 দিয়ে আবার পাস হবে না?
ঠিক আছে? দুইটা টাইম তখন পাবো না তখন? হ্যাঁ, তখন গ্লাইডার বি এরটা, যে গ্লাইডার বি এর ফাইনাল ভেলোসিটি টাইমার 2 দিয়ে বের করবা, আর গ্লাইডার এর ফাইনাল ভেলোসিটি টাইমার 1 দিয়ে আবার বের করবা। বুঝতে পারছো জুনায়েদ? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো তাহলে স্টিক করলেও না করলেও যায় আসে না, একই কথা। তো তাহলে এগুলা কাজগুলো আমরা করার পরে দেন ইভেন্চুয়ালি টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার হচ্ছে নাকি এই জিনিসটা টেস্ট করব। কেমন টাইপের পয়েন্টস গুলো আসে তাদের অ্যানসার আচ্ছা দেখি। হ্যাঁ বলো। ভাইয়া, আমাদের যে ক্যালকুলেশন করে দেয় ম্যাথস এর, ওগুলোর ভ্যালুস যদি এক্স্যাক্টলি মার্ক স্কিমের মতো না আসে, লাইক 1-2 ডেসিমাল প্লেসেস ডিফারেন্ট, তাহলে কি আমাদের কেটে দিবে? এইটাই একটু প্রবলেম আছে, এন্ড এটা না করার জন্য যে মার্ক স্কিমের সাথে অ্যানসারটা না মিলার রিজন হলো তোমার রাউন্ডিং এর সমস্যা বা প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে তুমি যে ভ্যালুগুলো আনছো ওখানের মধ্যে থেকে সমস্যা। এই জিনিসগুলো আমাদের কয়েকটা ব্যাপার মেনটেন করা লাগবে। তোমার কোথায় কোথায় সিগনিফিকেন্ট ফিগারের প্রবলেম হয়েছে ওগুলো বলবা, আমি দেখে করাই দিব মিলে যাওয়ার কথা। ওকে, প্রসেসটা বলে দিব। হ্যাঁ, ঠিক আছে? সিগনিফিকেন্ট তো প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো ম্যাচ গুলা বের করলাম, গ্লাইডার গুলা লেন্থ অফ দ্য ইন্টারাপ্টার কার্ড মেজার করলাম, রেকগনাইজ দ্য টাইম ফর দ্য কার্ড টু পাস দ্য লাইট গেট। তো তাহলে লাইট গেট পাস করতে কতটুকু সময় লাগলো এটা আমরা রেকর্ড করলাম। Calculate the velocity using the formula length of the card divided by time. Then recognize the need to show that initial velocity initial momentum is equal to final momentum or equivalent description in words. So তাহলে এক্সপেরিমেন্টের প্রত্যেকটা পয়েন্ট আমাদের মাত্র যে সব কথাগুলি বলছে এগুলোর মধ্যে কভার হয়ে গেছে, তাই না? তো 6A1 নিয়ে হোপফুলি কোনো প্রবলেম নাই, আছে ফারিয়া? না, এটা প্রবলেম নাই, 6 এ কোনো প্রবলেম নাই না। ওকে, আর তোমার জাস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফিগারে কোনটায় বি নাম্বারের ক্যালকুলেশনে আছে সিগনিফিকেন্ট ফিগারের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ ওকে, দেখি তুমি দেখো তো তোমার গিভেন ইনফরমেশন গুলি কত সিগনিফিকেন্ট ফিগারে। 1 1 0.20 কিন্তু 2 সিগনিফিকেন্ট ফিগার, এটা 2 সিগনিফিকেন্ট, ও এটা 2 সিগনিফিকেন্ট। 0.20। আচ্ছা হ্যাঁ, আমি ঠিক আছে, কপিতে জিরোটা লিখি নাই, এই কারণে 1 বলতেছিলাম। আচ্ছা। সো তোমার গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যানসার কি করতে হয় তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়। আর গিভেন ইনফরমেশন যদি ভেরিয়েবল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারে থাকে, যে কয়েকটা 2 সিগনিফিকেন্ট ফিগার কয়েকটা 3 সিগনিফিকেন্ট ফিগার, সো উই উইল অলওয়েজ ট্রাই টু ফলো দ্য লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, যে ফাইনাল অ্যানসারটা লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারটা দেই। আচ্ছা, সরি। ওকে, তো এখন বি নাম্বারে দেখি কি আমার বলতেছে। কাইনেটিক এনার্জি আফটার যেটা আছে, যে বিএর 2, হ্যাঁ, কাইনেটিক এনার্জি আফটারটা আমার আসছে 0.0957, আর মার্ক স্কিমে দ্বারা প্রবাবলি 0.098। 975 আসছে, আচ্ছা 0.098। তাহলে প্রবলেম আমি উল্টা লিখছি। আচ্ছা তাহলে এটাকে হ্যাঁ, রাউন্ড আপ করলে প্রবলেম উল্টা 980 লিখছি। আসে। 0.0975 আচ্ছা, 0.0975 এরকম নাকি? ওয়েট, আমি আবার ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ 0.0975। আচ্ছা আমি উল্টা লিখছি, সরি। আমার কি জানি হয়েছিল ভাই। ঠিক আছে, সো তাহলে আমাদের ওয়ার্কশিটের প্রবলেম গুলো শেষ নাকি মিফতাহুল? হ্যাঁ আচ্ছা, সো তাহলে আমাদের মোমেন্টামের এই ওয়ার্কশিটটা শেষ। মোমেন্টামের আরেকটা ওয়ার্কশিট আছে, ওই আরেকটা ওয়ার্কশিট তোমাদেরকে দিব আবার। ওইটা অ্যাকচুয়ালি ক্লাসে পুরোটা আমি এক্সপ্লেন করে করে সলভ করাইতে গেলে অনেক বেশি সময় চলে যাবে, বুঝছো? তো তখন আমাদের রিভিশনটা একটু ল্যাগ খাবে। তো ওই ওয়ার্কশিটটাও তোমাদেরকে দিয়ে দিব, এটা তোমরা সলভ করে ফেলবা। ওকে,
দেন আবার এরকম যে কোনো প্রবলেম ফেস করলে পরে ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব, সমস্যা নাই। এখন আমরা ফার্স্টে সার্কুলার মোশনের রিভিশনটা দিব। ওকে স্যার এডি তো ওয়ার্কশিটটা না? হ্যাঁ, আচ্ছা ঠিক স্যার, এটা আমি পরে কইরে এই ভিডিওটা তাহলে দেখে নিব না, কারণ এখন দেখলে আবার করতে গেলে তো ওয়ার্কশিটটা তো শেষ, এখন সার্কুলার মোশনের রিভিশন শুরু করব। আচ্ছা। আমি কি তাহলে লাস্ট এই দু একটা অ্যানসার কি দেখে বললাম? প্যান নেই থাক। ওই তো এটা স্পয়লার থাক। সলভ করার পরে দেন মার্কস মিলাবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা শুরু করি সার্কুলার মোশন। লেটস সি কি কি আছে। সার্কুলার মোশন বেসিক্স। প্রথমে হলো আমাদের সার্কেলের ব্যাপারে ইনফরমেশন। রেডিয়ান, 1 রেডিয়ান হলো আমাদের স্পেশাল একটা অ্যাঙ্গেল, যেটা কি যে সার্কেলের সেন্টারে 1 রেডিয়ান সমান অ্যাঙ্গেল সাবটেন্ড করলে পরে কি হয়, আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু দা রেডিয়াস। ওকে, তো এটা তোমাদের ম্যাথস এর মধ্যে P2 এর মধ্যে বইয়ের মধ্যে লিখা রাখার কথা। সো ওখানে থেকে তোমরা সবাই জানো। আর আমরা সার্কুলার মোশনে অলওয়েজ কি ট্রাই করব, অলওয়েজ আমরা রেডিয়ানে অ্যাঙ্গেলটা কনসিডার করব, সো দ্যাট অ্যানসার ভুল না যায়। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে বলতেছে কি, ইন ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স দ্য স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাঙ্গেল ইজ দা রেডিয়ান নট ডিগ্রিজ। তো তাহলে রেডিয়ানকে শর্ট ফর্মে আমরা কি বলি, রেড। So 1 radian is the angle subtended by an arc of a circle that has a length equal to the radius of the circle which the arc is part of. যে আর্কটা যেই সার্কেলের আর্ক লেন্থ ওই সার্কেলের রেডিয়াস এর সমান। তো আমরা কি জানি, আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু আর থিটা। এটা কিসের ফর্মুলা, রেডিয়ান কি বলে, অ্যাঙ্গেলটা যদি রেডিয়ানে থাকে, তাই না, থিটাটা যদি রেডিয়ানে থাকে, সো তাহলে arc length is equal to radius into angle at the center. So তাহলে এখানে থেকে আমরা রেডিয়ানের ডেফিনেশনটা প্রুফ করতে পারি যে অ্যাঙ্গেল যদি 1 রেডিয়ান হয়, সো তার মানে কি the arc length is equal to the radius. সো তাহলে এইভাবে করে আসছে ব্যাপারটা। ওকে, তো এখন কনভার্টিং বিটুইন ডিগ্রিজ এন্ড রেডিয়ান্স, এই ব্যাপার আমরা জানি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা জানলে পরেই হয়। তো রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা ইজিলি কনভার্সন করতে পারবো। ওকে, যে মনে করো যে কোন একটা আমি অ্যাঙ্গেল বললাম, মনে করো যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখন যে কোন একটা ভ্যালু বলো যে যেই রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করব, যে কোন একটা র্যান্ডম রেডিয়ানের ভ্যালু বলো। pi by 3. পাই বাই 3। সো তাহলে পাই ইজ ইকুয়াল টু 180। সো তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হোয়াট, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই। সো তাহলে পাই বাই 3 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ইনটু পাই বাই 3। সো তাহলে কত আসবে, 60 ডিগ্রি নাকি? সো এটা একদম সিম্পল ইউনিটারি মেথডে আমরা করতে পারি। ওকে, তো হোপফুলি এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এই যে রেডিয়ান বাই ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180। সো তাহলে রেডিয়ান জানো, ডিগ্রিটাকে সাবজেক্ট করে ডিগ্রি বের করবা, আর ডিগ্রি জানো, রেডিয়ানটাকে সাবজেক্ট করে রেডিয়ান বের করবা যখন যেটা দরকার। অলরাইট, সো তাহলে এই ব্যাপারগুলো তোমাদেরকে নতুন করে শেখানোর কিছু নাই। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটির ব্যাপারটা কি, আমরা নরমালি যেসব ভেলোসিটি নিয়ে কাজ করতাম ওটা কি ছিল, লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটি মানে কি, পার ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স কভার করে, তাই না, বা কতটুকু ডিসপ্লেসমেন্ট কভার করে, ওই জিনিসটাকে আমরা কি বলি, লিনিয়ার ভেলোসিটি। তো তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির নাম শুনে বুঝতে পারতেছি কি, যে পার ইউনিট টাইমে কত অ্যাঙ্গেল কভার করতে পারবে।
সো তাহলে a certain amount of angle covered per unit time, তো তার মানে angular velocity is equal to কি হবে, amount of angle covered divided by the time taken to cover that angle. তো angular velocity সিম্বল হলো ওমেগা, আর ফর্মুলা হলো চেঞ্জ ইন অ্যাঙ্গেল ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তো এখন আমরা অ্যাঙ্গেলটাকে অলওয়েজ কি বলছি সুবাই, অ্যাঙ্গেলটাকে অলওয়েজ আমরা রেডিয়ান ফর্মে নিব। সো তাহলে অ্যাঙ্গেলটা হলো রেডিয়ানে আর টাইম হলো সেকেন্ডে। সো তাহলে এটা কি, ইউনিটটা আসে রেড পার সেকেন্ড। তো তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, যদিও রেভলিউশনস পার মিনিট আরপিএম এই জিনিসটাও অনেক সময় ইউজ করা হয়, কিন্তু আমরা এটুর জন্য বেশিরভাগ সময় আমরা দেখব কি রেট পার সেকেন্ড এই জিনিসটা ইউজ করতেছি। তো এখানের মধ্যে একটা एग्जांपल বলতেছে, সো an exhaust fan rated 1200 rpm, মানে কি প্রতি মিনিটে 1200 বার রোটেট করে। তো তার মানে এক সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে, আর কত রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে, ওটা যদি বের করি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। সো এখন আরপিএম টাকে, এখন এম কে যদি আওয়ার ধরো ফারিয়ার মতো, তো তাহলে পরে ভুল যাবে যে নিচে 60 * 60 করে দিলে, ঠিক আছে। তো এখন এখানে এটা কি থাকবে 60, বিকজ এটা হলো মিনিট, ঠিক আছে, মিনিট থেকে আমরা সেকেন্ডে দিব, ওইটাই। আচ্ছা, তো তাহলে 1 কমপ্লিট রোটেশন হলো 2 পাই, আর 1200 টা কমপ্লিট রোটেশন, আর এটা করতে টাইম লাগে হলো 60 সেকেন্ড। সো তাহলে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। ইজি একদম ক্যালকুলেশন গুলা। নাও দ্য ইনফেমাস ট্রিও কি, the time period t of rotation is the tie to is the time to complete one complete circle, যে একটা কমপ্লিট রেভলিউশন শেষ করতে যে সময়টা নেয় ওটাকে আমরা কি বলি, ওয়ান টাইম পিরিয়ড বা ওয়ান পিরিয়ড। ওকে, তো বলতেছে কি লাইক উইথ ওয়েটস দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটেশন, মানে কি নাম্বার অফ রোটেশনস পার মিনিট, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশনশিপ কেমন ছিল, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। তো এরকম সেম ওয়েতে এখানের মধ্যে বলতেছে যে ডিউরিং ওয়ান টাইম পিরিয়ড অবজেক্টটা কতটুকু অ্যাঙ্গেল কভার করবে, ওয়ান টাইম পিরিয়ডে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হয়। সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তো এখন ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু 1 বাই টাইম পিরিয়ড। তো 1 বাই টাইম পিরিয়ডকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি। সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তো এই জিনিসটা, তো এটা হলো আরেকটা ফর্মুলা যেটা আমাদের অনেক সময় কাজে আসতে পারে, যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বললো অ্যাঙ্গুলার ভেলোসিটি কত এটা বের করো। তো বলতেছে কি এই ইকুয়েশন গুলি আমাদের সিম্পল হারমোনিক মোশনের ওখানেও ফেস করতে হবে। তো এইসব ব্যাপারগুলা ভালো মতো বুঝে নিতে হবে আর কি। You will keep encountering these equations in many other topics, waves, simple harmonic motion, etc. So you better commit them to your heart. অরবিটাল স্পিড, অরবিটাল স্পিডের মধ্যে এখানে কথা কি বলতেছে আমরা যদি দেখি, অরবিটাল স্পিড মানেটা কি, আমরা যে প্ল্যানেটস এর জন্য, স্যাটেলাইটস এর জন্য কি করতাম ও লেভেলসে থাকতে সময়, যে মনে করো এই হলো আমাদের একটা প্ল্যানেট, এই আমাদের প্ল্যানেটের অ্যাবাউট একটা স্যাটেলাইট অরবিট করবে। তো এখন কি, দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট। সো এখন হোয়াট হ্যাপেন্স, স্যাটেলাইটটা একবার কমপ্লিট অরবিট করা মানে কতটুকু ডিসটেন্স কভার করতেছে, সারকামফারেন্স সমান ডিসটেন্স কভার করতেছে। তো এখন নরমালি লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু দ্য ডিসটেন্স কভার ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন। তো ডিসটেন্স কভার হলো কত, সারকামফারেন্স সমান ডিসটেন্স, আর একটা কমপ্লিট রেভলিউশনে সময় লাগে কত, ওয়ান টাইম পিরিয়ড সমান টাইম, তাই না। তো এখন দেখো v is equal to r into 2 pi divided by t। তো একটু আগে আমরা 2 pi divided by time period এটাকে কি লিখে আসছিলাম, ওমেগা is equal to 2 pi divided by time period ছিল না সুবাইদ। সো তাহলে 2 pi divided by time period কে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। সো তাহলে v is equal to what, r omega। So this is the relationship between what,
This is the relationship between linear velocity and angular velocity. এই আমাদের লিনিয়ার, এই আমাদের অ্যাঙ্গুলার। আচ্ছা, এই মিটিং এ টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন আমরা যদি আবার কন্টিনিউ করি, তো যে কথাগুলো বলতেছিলাম কি জিনিস, লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশনশিপ সেটআপ করার মতো এরকম একটা ইকুয়েশন লিখছি কি, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দা সার্কেল মাল্টিপ্লাইড বাই দা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তো এখন যে কোন এরকম সার্কুলার পাথে মুভ করতেছে এমন একটা অবজেক্টের লিনিয়ার ভেলোসিটি, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কিভাবে বের করা যায়, তার ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাকেই আমরা কি বলবো, তার ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাকে আমরা বলবো ওই লিনিয়ার ভেলোসিটিটা। এই কথা বলতেছে যে কি, the instantaneous velocity acts along the tangent to the circular path and the orbital speed is given by this. এই ফর্মুলা, এই সব জিনিসগুলো বুঝা নতুন কিছু না। Now the main point of concern, যে আমাদের সার্কুলার মোশন আসলে হয় কেন। আমরা দুই টাইপের জিনিস পড়ছিলাম, কি কি? আগে আমরা লিনিয়ার মোশন যতদিন পড়ে আসছিলাম এমন ছিল, অবজেক্টের ভেলোসিটি এইদিকে, আনব্যালেন্সড ফোর্স এইদিকে। তো ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন সেম ডিরেকশনে হলে কি হয়, অবজেক্টটা অ্যাসেলারেট করে, যে তার ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি ইনক্রিজেস। এখন অবজেক্টের ভেলোসিটি এইদিকে, আনব্যালেন্সড ফোর্স অপোজিট ডিরেকশন টু দা ভেলোসিটি, কিন্তু সেম লাইন দিয়ে কাজ করতেছে, যে হরাইজন্টালি দোনোটা। তো তাহলে এখন এখানের মধ্যে কি ভেলোসিটি কি হবে, কমবে। What about this? Velocity আর unbalanced force কি হলো এখানে, perpendicular to each other. তো unbalanced force যদি কি হয়, direction of movement এর সাথে perpendicular হয়, তো তখন what will happen, the object will move in a circular path. তো যেই unbalanced force এর জন্য একটা অবজেক্ট সার্কুলার মোশন শো করে, বা যেই ফোর্স একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘোরায়, ওই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রি মানে সেন্টার, আর পেটাল মানে হলো সিকিং আর কি, সেন্টার সিকিং ফোর্স। ওকে, তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে আমরা লিখে রাখলাম যে কি হবে, the unbalanced force that is perpendicular, দাঁড়াও এক মিনিট, that is perpendicular to the direction of velocity causes the object to move in a circular path this force is called, তো সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন কোনো ফোর্স না, সেন্ট্রিপিটাল ফোর্স হলো আমাদের স্পেশাল টাইপ অফ একটা আনব্যালেন্সড ফোর্স, যার জন্য কি হয়, সার্কুলার মোশন কজ হয়। ওকে, to move in a circular path this force is called this centripetal force. Okay, আপনার কথা একটু একটু মাঝে মাঝে কাটতেছে, প্যাকেট লস বুঝি নাই, মাঝে মাঝে আপনার মাঝখানে কথা কথা কাটে, প্যাকেট লস দিতেছিল। ও আচ্ছা, তো তাহলে একটু আগে যে কথা বলতেছিলাম, ওই যে সেন্ট্রিপিটাল ফোর্স হলো আমাদের এরকম একটা স্পেশাল টাইপ অফ আনব্যালেন্সড ফোর্স, যেটার জন্য কি হয়, একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে আর কি। ওকে, সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ কি হবে,
সেন্ট্রিপিটাল মানে হলো সেন্টার সিকিং, মানে সেন্টার সিকিং মানে অলওয়েজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, বুঝছো? তো তার মানে অলওয়েজ সেন্টার অফ দ্য সার্কেলের দিকে পয়েন্ট করবে আর একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘুরাবে, এমন টাইপের ফোর্সটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপিটাল ফোর্স। যেটা এই যে এখানের মধ্যে অ্যানিমেশনটা দেখতেছো পাশে অরেঞ্জ কালার দিয়ে যেটা শো করা, ওটা কি? ওটা হলো আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটা। আর গ্রিন কালার অ্যারোটা যেটা, ওটা কি শো করতেছে? দ্যাট ইজ দ্য ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি। তো এখন দেখো ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্স, যে ভেলোসিটি আর ওই সেন্ট্রিপিটাল ফোর্স কি পারপেন্ডিকুলার আছে না অলওয়েজ? Yes, sir. সো তাহলে এই যে ফোর্সটা, এটার জন্য কি হইতেছে? ওই ব্ল্যাক কালার অবজেক্টটা একটা সার্কুলার পাথে ঘুরতেছে। তো এই অরেঞ্জ কালার ফোর্সটাকে এর জন্য আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, তো এটা হলো আমাদের মেইনলি আইডিয়া। তো বলতেছে কি আইডিয়া বিহাইন্ড সেন্ট্রিপিটাল ফোর্স, although a rotating or revolving object may have a constant speed. কনস্ট্যান্ট স্পিড বলতে এখানে বলতেছে এটা কি? তোমরা M1 এর মধ্যে মনে আছে মডুলাস অফ ভেলোসিটি বের করতাম। মডুলাস অফ ভেলোসিটিটা কি? ম্যাগনিটিউড অফ ভেলোসিটি which was the speed। আর ভেলোসিটির ডিরেকশনটা আমরা কিসের থেকে পাই মিফতাহুল? ডিরেকশন অফ এনি ভেক্টর আমাদের কিসের থেকে আসে? দ্য ইউনিট ভেক্টর, তাই না? ইউনিট ভেক্টরটা আমাদেরকে ডিরেকশন দেয় আর ম্যাগনিটিউডটা আমাদেরকে সাইজ অফ দা ভেক্টর দেয়। Size. বুঝতে পারছো? সো তাহলে ম্যাগনিটিউড বা মডুলাস অফ দা ভেক্টর দেয় আমাদেরকে সাইজ বা ম্যাগনিটিউড অফ দা ভেক্টর, আর ইউনিট ভেক্টরটা কি দিবে? ভেক্টরের ডিরেকশনটা দিবে। তো এই কথাটা বলতেছে যে অলদো স্পিড ইজ কনস্ট্যান্ট, মানে ম্যাগনিটিউডটা হলো ফিক্সড কিন্তু তার ডিরেকশনটা as you can see is constantly changing। তো তার মানে প্রতিবার তার ডিরেকশনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো আমরা কি জানি ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে সে ডিরেকশনের উপরে ডিপেন্ড করবে, ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করবে। ডিরেকশন সেম আছে কিন্তু ম্যাগনিটিউড চেঞ্জ হইলো, তো তখন আমরা কি বলি? ভেলোসিটি চেঞ্জ হইছে নাকি হয় নাই? The direction change. ডিরেকশন সেম, ম্যাগনিটিউড চেঞ্জ হইছে, সো তাহলে তখন আমরা কি বলি? ভেলোসিটিতে চেঞ্জ আসছে নাকি আসে নাই? আসছে না? ভেলোসিটিতে চেঞ্জ আসছে। তো এরকম সেম ওয়েতে আমরা এটাও বলতে পারি যে ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশনে চেঞ্জ আসছে, তো তাহলেও কি হবে? দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না? সো তাহলে এই জিনিসটা বলতেছে যে দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং বিকজ ইভেন দো দ্য ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট, ডিরেকশনটা কি হইতেছে? কন্টিনিউয়াসলি বদলাইতেছে। তো বলতেছে কি বাই ডেফিনেশন অ্যাসেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। তো তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তো তার মানে দেয়ার ইজ অ্যান অ্যাসেলারেশন। তো তার মানে সো দেয়ার মাস্ট বি অ্যান অ্যাসেলারেশন এট ওয়ার্ক হিয়ার। তো অ্যাসেলারেশন অলওয়েজ কোন দিকে কাজ করে? আনব্যালেন্সড ফোর্স যেই ডিরেকশনে, অ্যাসেলারেশনটা ওই ডিরেকশনে। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যেই ডিরেকশনে, অ্যাসেলারেশনটাও কি ওই দিকেই হবে। তো বলতেছে কি বাই নিউটন সেকেন্ড ল this acceleration must be due to some resultant force. This force is called centripetal force and is always directed towards the circle center. যে centripetal নামের মধ্যে বলছে কি center seeking force, তো তার মানে always towards the center of the circle এর দিকে কাজ করবে এমন। ওকে, তো centripetal force এর কনসেপ্ট নিয়ে তো কোনো প্রবলেম নাই আছে? না স্যার। না স্যার, ক্লিয়ার। তো এখন ম্যাথমেটিক্স এখানের মধ্যে কি বলতেছে দেখি, কয়েকটা ফর্মুলা নিয়ে কথা বলবে। The acceleration mentioned previously is called the centripetal acceleration given by centripetal acceleration is equal to v square by r. Full proof requires use of calculus so has been omitted, কিন্তু আমাদের এটা কিসে লাগবে? অ্যাকচুয়ালি স্টুডেন্ট বুকে আছে, তো ওখানে থেকে আমরা দেখব। তো বলতেছে কি from fr is equal to ma, মানে কি resultant force is equal to ma, we get that centripetal force is equal to কি mass into centripetal acceleration। তো তাহলে mass into centripetal acceleration, centripetal acceleration মানে তো হলো v square by r। তো তার মানে centripetal acceleration is equal to what?
সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তো এখন v কে কি লেখা যায়? v কে r ওমেগা লেখা যায়। তো তাহলে এটা কি আসে? m ইনটু r স্কয়ার ওমেগা স্কয়ার বাই r। তো একটা r কাটা গেল, তো তার মানে কি আসে? m r ওমেগা স্কয়ার। তো তাহলে বলতেছে ডু রিমেম্বার দ্যাট সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স স্পেশাল কোন টাইপের ফোর্স না। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি? এটা হলো আমাদের একটা রেজাল্টেন্ট ফোর্স, যেটা কি করবে? একটা অবজেক্টের ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে, যার জন্য অবজেক্টটা কি করে? সার্কুলার পাথে ঘুরে। ওকে, Yes, sir. এখন কমন মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা নিয়ে কথাবার্তা। তো দেখি the common misunderstanding. I feel that I can emphasize enough that in the plane of rotation, centripetal force is always the resultant force. Okay, তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাই হলো অনেকগুলা ফোর্স কম্বাইন হয়ে ফাইনালি একটা রেজাল্টেন্ট যে ফোর্সটা থেকে যায় ওইটা। তো বলতেছে why is this significant? Because when shown in the diagram on the right hand and asked to find the centripetal force on the ball when it is at the top of its path, many students approach it like, okay, so the downward resultant force is equal to weight plus tension plus mv square by r. এটা করলে পরেই অলরেডি ইউ হ্যাভ গন সাউথ, মানে ভুল করে ফেলতেছো। যে অনেকজনই ভাবে কি, সরি, অনেকজনই ভাবে এই যে টপে ওয়েট নিচের দিকে, টেনশন নিচের দিকে, দ্যাটস ভেরি গুড। তারা সাথে কি করে ফেলে? সেন্ট্রিপিটাল ফোর্সটাকেও অ্যাড করে ফেলে। কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটাই তো আসলে রেজাল্টেন্ট ফোর্স। মানে কি? ওয়েট আর টেনশন মিলে সেন্ট্রিপিটাল ফোর্সের সমান হবে, তাই না? তারা ভুলে কি করে? সেন্ট্রিপিটাল ফোর্সটাকেও একটা ফোর্স হিসেবে ধরে প্লাস করে ফেলে। বুঝতে পারছো? সো এই জিনিসটা করা যাবে না। ওকে, সো এই ব্যাপারটা আলাদা করে একটা এমফেসিস দিয়ে একটা স্লাইডও দেওয়া হয়েছে, তাহলে যেন এরকমের ভুল না হয়। সেন্ট্রিপিটাল ফোর্সটা হলো এক্সিস্টিং ফোর্স গুলার সামেশন সাবট্রাকশন সবকিছু মিলায়ে রেজাল্টেন্ট যেটা থেকে যায় ওইটা। ওকে, তাকে আলাদা ফোর্স হিসেবে ধরে ওরকম প্লাস মাইনাস করতে গেলে তখনই কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? জি এখন স্যার। তাহলে কেউ কি কিছু বলছো? বুঝি নাই। স্যার বলছি, জি স্যার বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে সলিউশনটা কি? সলিউশনটা হলো এরকম যে centripetal force can't be treated like weight, tension, friction, etc. It is not a force by itself. যে centripetal force কোনো ফোর্সের টাইপ না। সে কি? সে হলো একটা রেজাল্টেন্ট ফোর্স, বা সে হলো একটা কম্বিনেশন অফ অল দা আদার ফোর্সেস। যে একটা অবজেক্টের উপর অনেকগুলি ফোর্স কাজ করতেছে, ওই অনেকগুলা ফোর্সের কম্বিনেশনে রেজাল্টেন্ট যে ফোর্সটা হয় ওই ফোর্সটা হলো সেন্ট্রিপিটাল। তো এটা বলতেছে যে বাট দ্য কম্বিনেশন অর রেজাল্টেন্ট অফ অল দা আদার, যে ইট ইজ নট আ ফোর্স বাই ইটসেলফ বাট দ্য কম্বিনেশন অর রেজাল্টেন্ট অফ অল দা আদার্স। মানে কি? দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ সার্কুলার মোশন প্রবলেম ইজ বাই ফলোইং দ্য মান্ত্রা। কেমন মান্ত্রা? forces towards the circle minus forces away from the circle is equal to mv square by r. যে টোটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল মাইনাস টোটাল ফোর্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এই দুইটা ডিফারেন্স থেকে আমরা কি পাবো? রেজাল্টেন্ট ফোর্স পাবো। এই রেজাল্টেন্ট ফোর্সটাই হলো কি? সেন্ট্রিপিটাল ফোর্স। অলরাইট, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তো তাহলে এটা নিয়ে কারো কোনো এরকম কনফিউশন নাই। এখন সেন্ট্রিপিটাল ফোর্স প্রবলেম সলভিং একটা খান একাডেমির ভিডিও আমরা দেখি এখানের মধ্যে কি বলতেছে। ইউটিউবে চলে যাই, সেন্ট্রিপিটাল প্রবলেম সলভিং খান একাডেমি। There are ওকে, সো এখন
এই ভিডিওটা আমাদের আগের মতো ইনস্ট্রাকশন, যে ভিডিও দেখতে থাকবা, মাঝে দিয়ে কোনো প্রবলেম ফেস করলে পরে হ্যান্ড রেজ করবা, দেন ভিডিও পজ দিয়ে ওই অ্যান্সারটা দিয়ে দেন আবার ভিডিও কন্টিনিউ করব। ওকে? Yes, sir. Fortunately, quite a few common misconceptions that many people have when they deal with centripetal force problems. So in this video, we're going to go over some examples to give you some problem-solving strategies that you could use, as well as going over a lot of the common misconceptions that people have when they deal with these centripetal motion problems. So to start with, imagine this example. Let's say a string is causing a ball to rotate in a circle. And to make it simple, let's say this ball is tracing out a perfect circle, and let's say it's sitting on a perfectly frictionless table. So this would be the bird's eye view. This is the view from above. What it would look like from the side would be something like this. You'd have the ball tied to the rope, and then you nail some sort of stake in the middle of the table. You tie the rope to the stake, and then you give the ball a push, and the ball is going to take this circular path on the table when we view it from the side. But when we view it from above, you see this path traced out. So this is a bird's eye view that you would see if you were looking down from above the table, and this would be the side view. So let me ask you this question. What force is causing this ball to go in a circle? Now, a lot of people want to answer that question with the centripetal force. They'd say that it's the centripetal force that points inward that causes this ball to go in a circle. And that's not wrong. It's the truth, but it's not the whole truth. And the reason is that when we say centripetal force, all we really mean is a force that's directed toward the center of the circle. So saying the force that causes this ball to go in a circle is the centripetal force is a little unsatisfying. It'd be like answering the question, what force balances the force of gravity while the ball's on the table, with the answer, the upward force. I mean, yeah, we knew it had to be an upward force, but that really doesn't tell us what force it is. Similarly, just saying the centripetal force just tells us what direction the force points. It doesn't really tell us what type of force this is. So to answer this question over here in a better way, if someone asks you what force counteracts gravity that keeps the ball from falling through the table, instead of saying upward force, it'd be better to just say that's the normal force. And we could do better over here as well. Instead of just saying the centripetal force, we could say what kind of force this is. It's got to be one of the forces that we already know about. I mean, it's got to be either the force of friction or normal force or tension or the force of gravity. The centripetal force isn't a new type of force. It's just one of the forces we already know that happens to be pointing toward the center of the circle. And that's important because this is our first big common misconception. People think the centripetal force is a new kind of force, but it's not. It's just one of the forces we already know that happen to be pointing toward the center of the circle and that happen to be causing an object to move in a circle. So in this case over here, what force is it? Well, there's a rope tied to this mass, and that rope's going to pull on it, and when a rope pulls, we call that the force of tension. So I'm going to call this the tension. So that's a little better. Now we know what kind of force is acting as the centripetal force. Now be careful out there. Sometimes people want to do this. They're like, oh yeah, there's a force of tension, and there's also a centripetal force. But that's just crazy because this tension is the centripetal force. I wouldn't draw it twice. যে এখানের মধ্যে যে কথাটা একটু আগে বলছিলাম না, যে মিসকনসেপশনটা হয় যে অনেকজন সেন্ট্রিপিটাল ফোর্সটাকে একটা ফোর্স হিসেবে ধরে ফেলে, তো এটার জন্য দুটোটা সেন্ট্রিপিটাল ফোর্স প্লাস টেনশন, তো সবগুলো মিলে এরপর আবার রেজাল্টেন্ট ফোর্স বাইর করতে যায়। ঠিক আছে? তো এরকমের ভুল যেন না হয়, তো এর জন্য এখানের মধ্যে আরেকবার তারা বলে দিচ্ছে। Any more than I'd come over to here and say, yeah, there's a normal force. There's also upward force. The upward force is the normal force. I wouldn't draw it again. Similarly, over here, I'm not going to draw the centripetal force twice. The tension was the centripetal force. I mean, it's possible you could have two forces inward. Maybe there's two ropes and you had a second tension over here pulling inward. But you'd better be able to identify what force it is before you draw it. Don't just call it F centripetal. So you might be like, yeah, I get it. The centripetal force is just an extra title we give to a force that happens to point toward the center of the circle. But how would I ever solve a problem like this? What strategy do I use? I got forces that are up, that are down, that are in. So let me show you how to solve some problems and some things to keep in mind. So let me add some numbers in here. So let's say I told you this. Let's say the mass of the ball was 2 kilograms, the rope's length was 0.5 meters, and the ball's traveling around the circle at a constant speed of 5 meters per second. So what kind of question might you be asked if given a problem like this? A possible question would be, well, what's the force of tension in the rope? And so now's a good time for me to let you in on a little secret.
The secret to solving centripetal force problems is that you solve them the same way you solve any force problem. In other words, first you draw a quality force diagram, and then you use Newton's second law for one of the directions at a time. And if the direction you chose to analyze Newton's second law for didn't get you to where you needed to be, just do it again. Use Newton's second law again for another direction, and that'll get you to where you need to be. So in other words, let's draw a quality force diagram. We've got forces, but they're kind of all over here. This side view is going to better illustrate all the forces involved. So we've already got the normal force upward and the force of gravity downward. Now I'm going to draw this tension pointing inward. That's the force that's acting as the centripetal force. Now we're going to use Newton's second law for one of the directions. Which direction should we pick? Well, which force do we want to find? We want to find this force of tension. So even though I could, if I wanted to, use Newton's second law for this vertical direction, the tension doesn't even point that way. So I'm not going to bother with that direction first. I'm going to see if I can get by with doing this in one step. So I'm going to use this horizontal direction, and that's going to be the centripetal direction, i.e. into the circle. And when we're dealing with the centripetal force, we're going to be dealing with the centripetal acceleration. So over here, when I use A and set that equal to the net force over mass, if I'm going to use the centripetal force, I'm going to have to use the centripetal acceleration. In other words, I'm going to only plug forces that go radially into the circle here, and I'm going to have the radial centripetal acceleration right here. And we know the formula for centripetal acceleration, that's v squared over r. So I'm going to plug v squared over r into the left-hand side. That's the thing that's new. When we used Newton's second law for just regular forces, we just left it as a over here. But now when you're using this law for the particular direction that is the centripetal direction, you're going to replace a with v squared over r, and then I set it equal to the net force in the centripetal direction over the mass. So what am I going to plug in up here? What forces do I put up here? I mean, I've got normal force, tension, gravity. A common misconception is that people try to put them all into here. People put the gravitational force, the normal force, the tension, why not? But remember, if we've selected the centripetal direction, centripetal just means pointing toward the center of the circle. So I'm only going to plug in forces that are directed in toward the center of the circle. And that's not the normal force or the gravitational force. These forces do not point inward toward the center of the circle. The only force in this case that points toward the center of the circle is the tension force. And like we already said, that is the centripetal force. So over here, I'd have v squared over r, and that would equal the only force acting as the centripetal force is the tension. Now, should that be positive or negative? Well, we're going to treat inward as positive. So any forces that point inward are going to be positive. Is it possible for a centripetal force to be negative? It is if there was some force that pointed outward. If for some reason there was another string pulling on the ball outward, we would include that force in this calculation and we would include it with a negative sign. So forces that are directed out of the circle, we're going to count as negative, and forces that are directed into the circle, we're going to count as positive in here. And if they're not directed into or out of, we're not going to include them in this calculation at all. Now you might object, you might say, wait a minute, there is a force out of the circle. This ball wants to go out of the circle. There should be a force this way. This is often referred to as the centrifugal force, and that doesn't really exist. So when people say that there's an outward force trying to direct this ball out of the circle, they're usually referring to this centrifugal force, but this doesn't exist. It turns out this is not a real thing if you're using a good reference frame. There is no natural outward force for something going in a circle. You might object, you might be like, wait a minute. If I let go of this ball, it flies out of the circle. Won't it go flying off this way? And no, it won't. If you let go of the string right now, if for some reason the string broke, at this moment, this ball would not veer off that way. There's no force pushing it to the right. The ball, if the string broke, would just follow Newton's first law that says it would just travel in a straight line with constant velocity and it would roll off the table. So the reason you have to pull on the rope to get the ball to go in a circle is not because there's an outward force, but because this ball wants to maintain its velocity. It has inertia, wants to keep moving in a straight line, but you have to keep pulling on it to keep changing the direction of this velocity. So even though many people think there's an outward centrifugal force that's just naturally occurring on an object going in a circle, there is not. So finally we can come back over to here. I could put my mass here,
I can finally solve for my force of tension. If I do this, I'll multiply both sides by mass, and I just get that the force of tension is mass times the speed squared over the radius of the circle. And if I plug in my values, the mass was 2, the speed was 5, and you can't forget to square it. You divide by the radius, which was 0.5, and you get that the force of tension had to be 100 newtons. So in this হ্যাঁ বলো সুবাইদ। আচ্ছা স্যার, যেহেতু টেনশন আছে, তো টেনশন একটা পুলিং ফোর্স নেই বলার জন্য, হ্যাঁ তো নিউটনস থার্ড ল অনুযায়ী একটা পুশিং ফোর্স আউটওয়ার্ডের দিকে থাকার কথা না? এইটা তো তোমার আমরা ল পেয়ারের মধ্যে মনে আছে যে ফোর্স কাজ করবে, ইয়েস তুমি যেটা বললে আউটওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স আছে, কিন্তু কার উপরে কাজ করবে? স্ট্রিং এক্সার্ট করতেছে বলের উপর, তো তাহলে রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে কাজ করবে? ও হ্যাঁ, বল এক্সার্ট করবে স্ট্রিং এর উপর, বলের হ্যাঁ। উপর তো এটার এফেক্ট নাই। আচ্ছা ওইটাই। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। case, the force of tension, which is the centripetal force, is equal to 100 newtons. Now, some of you might be thinking, hey, this was way too much work for what ended up being a really simple problem. Why do we have to go through all the trouble of stating all of this problem-solving strategy? And I agree, this one was easy. But other problems won't be easy, and if you don't have some sort of problem-solving framework to fall back on, you'll be shooting blind, and that's a lonely, lonely place to be. So let's use this same procedure, but let's look at a new problem. Let's say you had this. Let's say you were riding your bike over a circular hill. So this gray line represents the pavement, and it starts off flat, but then the pavement veers upward and it creates this concrete hill that you ride over and then down, and you ride over to this side. And all this purple circle is representing is the fact that if you were to continue this crest of the hill around into a circle, it would form this shape. So that gives us a way to define what the radius is of this top part of the hill. So let's put some numbers in here. Let's say the radius of this hill was 8 meters. Let's say the mass of you and your bike together are about 100 kilograms. And let's say you're riding over this hill at 6 meters per second. And let's say I asked you, what's the size of the normal force exerted on you and your bike as you ride over the crest of this hill at 6 meters per second? Now let me show you what you can't do, because most people try to do this. They really want to say that the normal force is just going to be equal to the force of gravity. Therefore, since the force of gravity is mg, the normal force should just be mg, but that can't be right. If the forces on an object are balanced and they cancel, the object is just going to maintain its velocity, size, and direction. So this object, since it's going to the right, this bike would just continue going to the right, and it would just hover straight off this hill. That'd be awesome. But that doesn't happen. This bike moves downward. It accelerates downward after this moment since it rides down the hill. So the downward force has got to be bigger. The force of gravity is going to be bigger than the normal force, because if it wasn't, this bike would just hover off into space. So how do you solve this problem? We use the same strategy we used before. We're going to draw a force diagram, but we already did that. We're going to use Newton's second law for one of the directions, and the direction we're going to pick is the vertical direction. Now, is that vertical direction the centripetal direction? Yeah, it is, because look at into the circle is downward. Because this bike is at the crest of the hill, down corresponds to pointing toward the center of the circle, and upward corresponds to pointing away, radially away from the center of the circle. So since I'm dealing with the centripetal direction, we plug in the formula for the centripetal acceleration. And the part where you have to be most careful is what you plug into the centripetal forces. Remember that into the circle counts as positive, and out of the circle counts as negative. So both of these forces, normal and gravity, are going to be included, but only one of them are going to be included with a positive sign. Think about which one. Can you figure out which force would be included in here with a positive sign? If you said the force of gravity, you're right, which is weird. Usually we treat the force of gravity as negative because it points down, but for centripetal forces, what we care about is into or out of the circle. So I'm going to treat gravity as a positive centripetal force.
Gravity is the force pointing toward the center of the circle. And the normal force in this case is going to be a negative centripetal force since it's directed out of the center of the circle. And then we divide by our mass. And so if we solve this for the normal force, if you do some algebra, we'll multiply both sides by m, we move over the Fn and then move the mv squared to the other side, and what we end up getting is that mg minus m times v squared over r is equal to the normal force, which if we plug in numbers gives us 100 kilograms times 9.8 minus 100 kilograms times the speed squared, that's going to be 6 meters per second squared, divided by the radius of the circle we're traveling in, which is 8 meters, and you end up getting 530 newtons. So the normal force on you and your bike as you ride over this hill is 530 newtons. That is not equal to your weight. This is less than your weight. The force of gravity on you is going to be m times g. That would be about 980 newtons. So you experience less normal force, and this is natural. This is what happens when you ride over a hill fast. You feel slightly weightless as you go over that hill. If you've ever gone with a car a little too fast over a hill, you feel that whoa in your stomach and you're like, hey, that was cool. That was the weightlessness you felt for a moment. If you go too fast, this normal force will become zero. You'll subtract so much mv squared over r here, the normal force becomes zero. When that happens, you do become airborne. So be careful driving over those hills. If you drive too fast, you'll become airborne since your normal force is going to become zero. So recapping, when you solve centripetal force problems, be sure to draw a quality force diagram, then use Newton's second law for one of the directions at a time. If you use the centripetal direction, the direction pointed radially into the circle, you can say that the acceleration in that direction is v squared over r, but be sure to only plug in forces that are directed radially, that is to say, forces that are pointing into or out of the circle. If they point into the circle, they're going to be positive forces, and if they point out of the circle, they're going to be negative forces. ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের সার্কুলার মোশনের কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলছে। ফার্স্ট অফ অল, অলওয়েজ হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু, একটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এঁকে অলওয়েজ ডিটারমাইন করা লাগবে যে সেন্টার অফ দ্য সার্কেলের দিকে রেজাল্টেন্ট ফোর্সটা কত, ওইটাই হবে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। এমন টাইপের ব্যাপার। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে ওইটা আমাদের কোয়েশ্চেনের সার্কুলার পাথটা দেখে বুঝতে চেষ্টা করা লাগবে। অর ওরকম ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন দেখলে বুঝতে পারবো যে ওই ডিরেকশনে আনব্যালেন্স ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স, তো ওইটার জন্য কি হচ্ছে, সার্কুলার মোশনে ঘুরতেছে এমন। তো এখন এখানের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভেরিয়েশন কেমন টাইপের ব্যাপার, যে লুপ দা লুপ, যে মনে করো কতগুলি এরকম রোলার কোস্টার থাকে না যে এরকম ঘুরে আসে যেমন যাচ্ছে, দেন কতগুলি বাইকারও আছে যে কি করে মোটর বাইক নিয়ে এরকম পুরাটা এমন উল্টায় ঘুরে দেন ব্যাক আসে, তাই না? তো এখানের মধ্যে আমাদের কি হয়, প্রতিটা জায়গায় জায়গায় নরমাল রিঅ্যাকশন ফোর্সের মধ্যে চেঞ্জ আসে। কেমন টাইপের জিনিস দেখো, একদম বটমে যখন আছে তখন নিচে ওয়েট, উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স। যখন নাকি উপরে আছে তখন কি নিচে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নিচেই ওয়েট। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দোনোটা জায়গায় যদি আমাদের কি থাকে, সেন্ট্রিপিটাল ফোর্স যদি ফিক্স থাকে, তো তার মানে একবার নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, আর একবার নরমাল রিঅ্যাকশন ফোর্স এটা কি বটমে, এট বটম, যে বটম অফ দা সার্কেলে নরমাল রিঅ্যাকশন ফোর্স বেশি, ওয়েট হলো কম, সো তাহলে আনব্যালেন্স ফোর্স হলো টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল। আর টপে নরমাল রিঅ্যাকশন ফোর্সও নিচে, ওয়েটও নিচে, এন্ড এই দুটো মিলে কি করবে, সেন্ট্রিপিটাল ফোর্সের সমান হবে mv স্কয়ার বাই r। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো তো, এখানের মধ্যে ব্যাপারটা হলো যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট মিলে mv স্কয়ার বাই r এর সমান, আর এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্সের থেকে ওয়েটটাকে বাদ দিলে পরে mv স্কয়ার বাই r আসে। তো তার মানে কি দুইটা জায়গায় mv স্কয়ার বাই r, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এট দা বটম, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এট দা টপ।
আর বাকিগুলা ওয়েট তো উপরে যাক আর নিচে যাক ওয়েট সেম আছে, এমভি স্কোয়ার বাই আর এমভি স্কোয়ার বাই আর এই দুইটার ভ্যালু সেম আছে। সো তাহলে পরে আমাদের চেঞ্জ হইতেছে এটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা। তো এখন বলো তো জুনায়েদ যে কোন নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা বেশি আর কোন নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কম? স্যার উপরেরটা বেশি হবে না? উপরে টপে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আসলে বেশি না, উপরের নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কম হবে। হ্যাঁ, যে নরমাল কেন? রিঅ্যাকশন ফোর্স এট দ্য টপ কম হবে কেন? বিকজ টপে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট মিলে সেন্ট্রিপিটাল ফোর্সের সমান। হ্যাঁ। আর নিচেরটায় কি নরমাল রিঅ্যাকশন ফোর্স এত বড় যে ওইটা থেকে ওয়েটটাকে বাদ দিয়ে দিলেও কি আছে সেন্ট্রিপিটাল ফোর্স আগের মতনই আছে। তো তার মানে কি আচ্ছা, নরমাল হ্যাঁ। রিঅ্যাকশন ফোর্স বটমেরটা বড় না? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছো? সো এমন হলো হ্যাঁ ব্যাপারটা। বুঝতে পারছি। ওকে, তো এখন এই আচ্ছা দুটোর মধ্যে ভাইয়া, এরকম। হ্যাঁ বলো। কয়েকটা কোয়েশ্চেন থাকে যে একটা মানুষ ইকুয়েটরে দাঁড়ায় আছে, দেন নর্থ পোলে গেছে, সাউথ পোলে গেছে, তো কোনটার নর্মাল রিয়াকশন বেশি কম এরকম থাকবে। তো তিনটার কেসই তো নর্মাল রিয়াকশন উপরে অ্যাক্ট করতেছে, ওটা কেমনে ডিটারমাইন করবো? এই কোয়েশ্চেনটা কোথায় পাইছো? আই ইকুয়েটরে গেস বুকলেটে। পোলে গেছে আর ইকুয়েটরে। তো এখন ইকুয়েটরে যখন আছে তখন তো রেডিয়াস অফ দা আর্থ হলো বড়, পোলে যখন যাবে তখন রেডিয়াস অফ দা আর্থ হলো ছোট। তো তাহলে ইকুয়েটরে যখন থাকে তখন ওয়েট কি কম, তো ইকুয়েটরে যখন থাকে তখন ওয়েট কম, তো তাহলে ওই ওয়েটটাকে ব্যালেন্স করতে নরমাল রিঅ্যাকশন ফোর্স কম। আর যখন নাকি ওয়েট পোলে যাবে কি হয়েছে বুঝি নাই। ওয়েট কেন কম হলো ইকুয়েটরে? ওয়েট কেন কম হলো? আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু কি ও জি ও হ্যাঁ হ্যাঁ ওইটা, জি mass এম of ওয়ান এম earth টু into mass of the person divided by r square. সো তাহলে r বাড়লে পরে f কমবে। সো ইকুয়েটরের ওখানে রেডিয়াসটা বড় আর আর্থ বাল্জড না, সো তাহলে ইকুয়েটরের দিকে রেডিয়াস বড়, সো তাহলে ওখানে ওয়েটের ভ্যালু কম, তো তাহলে ওটার করেসপন্ডিং নরমাল রিঅ্যাকশন ফোর্সও কম হবে। বুঝতে পারছো? আর পোলে গেলে পরে রেডিয়াস কম, তো রেডিয়াস কম হলে পরে ওয়েট বেশি, তো ওই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য দাঁড়ায় থাকার জন্য নরমালি the reaction নরমাল force রিয়াকশন must be greater. ওইটাই। আর নিচে এই যে সাউথে গেলে, সাউথ পোলে গেলে কি পোলে তো রেডিয়াস কম, নর্থে যাও সাউথে যাও। আচ্ছা আমি এরকম সিমিলার কোয়েশ্চেন কই জানি দেখছিলাম, আই গেস বুকলেট, আমি পাইলে দিব না। হ্যাঁ ছবি দিও, সমস্যা নেই। ওকে, ইজিয়েস্ট ওয়ে টু লুজ ওয়েট, এই যে এখানে মধ্যেই দেওয়া মাত্র যা বলছো কি যে if someone stands on the earth's equator then FC যে centripetal force is equal to weight minus normal reaction force. So তাহলে normal reaction force is equal to mg minus mv square by r, যে mv square by r কে কি লেখা যায় mr omega square। তো বলতেছে as we can see the normal reaction force is less than the weight. Suppose the person has a mass of 50 kg, then n is equal to what? আচ্ছা 50 লিখে ভুলে এখানে আবার 55 দিছে, তো এখানে 50 ধরে যা ক্যালকুলেশন আসে আর, তো এটা ক্যালকুলেশন করলো। কেমন ক্যালকুলেশন এটা দেখো তো, 9.81 হবে এখানে, ও 9.8 দিয়ে করছে। আর এখানে mass of earth হলো 6.4 into 10 to the power 6, আর আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো, আর্থ কি করে নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে না, কিভাবে 24 আওয়ারে একটা কমপ্লিট রোটেশন শেষ করে। সো তাহলে আর্থের রেডিয়াস 6.4 into 10 to the power 6 না রেডিয়াস। আচ্ছা সরি রেডিয়াস, সরি হ্যাঁ ম্যাস তো কমন নিছে, ওটা তো মানুষের ম্যাস, সরি। তো এটা হলো রেডিয়াসটা, আর এখানের মধ্যে তোমার 24 আওয়ার্স, 24 আওয়ার থেকে আমরা সেকেন্ডে নিব, তো আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 into 60, তো 60 স্কয়ার লিখছে। আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখতেছে এটা। ওকে, সো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা দেখতেছিলাম কি ব্যাপার, যে মানুষটা যখন নাকি কিসে আছে
ইকুয়েটরে আছে, তো তখনের জন্য তার কত কি বলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কত ওই জিনিসটা বের করা হচ্ছে। তো তাহলে ওইটা বের করলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, যে আর্থ নিজের অ্যাক্সিসে রোটেট করে না, সো তাহলে আর্থ নিজের অ্যাক্সিসে যে রোটেট করতেছে, সো তাহলে ওইটার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, 1 কমপ্লিট রোটেশনে 24 আওয়ার লাগায়, সো তাহলে 7.27 into 10 10 to টু the দি power পাওয়ার minus মাইনাস 5, 5। I guess. হ্যাঁ, তো তাহলে ওইটা ইউজ করে এখানের মধ্যে বের করছে কত, এত হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এখন বলে কি যে রিমেম্বার দ্যাট ওয়েইং মেশিনস অ্যাকচুয়ালি মেজার হোয়াট, আমাদের ওয়েট মেশিন গুলাতে অ্যাকচুয়ালি কিসের রিডিং দেয়, ওয়েটের রিডিং দেয় নাকি নরমাল কি বলে নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং দেয়? ওয়েট মেশিন গুলাতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং দেয়। সো এখানের মধ্যে বলতেছে কি, তো তাহলে দাস দ্য রিডিং অন দ্য মাস ব্যালেন্স উড বি হোয়াট, এইটা 0.2 কেজি লস্ট উইথ নো এক্সারসাইজ। এটা শুধু শুধু একটা ফাইজলামি ক্যালকুলেশন ছিল, জাস্ট এখানের মধ্যে ওইটা এমফেসাইজ করতে যে কি তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং আমরা কিসের থেকে পাই, যে ওয়েট মেশিনের থেকে। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? ওকে, সো এটা নিয়ে কোনো প্রবলেম না থাকলে পরে দেখো এখানে কি বলতেছে। এটা একটু আগে ওই ভিডিওতেও বলছিল যে যদি হঠাৎ করে সেন্ট্রিপিটাল ফোর্সটা চলে যায় তখন কি হবে, যে দেখো সার্কেলে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই দিকে কেটে দিল, এই কেটে দেওয়ার পরে তখন কি হইতেছে, বিফোর কাটিং দ্য স্ট্রিং অর বিফোর দ্য সেন্ট্রিপিটাল ফোর্স বিকামস ইনএক্সিস্টেন্ট, তো তখন তার যে একটা টেনজেনশিয়াল ভেলোসিটিটা ছিল ওই ভেলোসিটিটাতেই সে কি করতে চাবে, মুভ করতে চাবে, তাই না? তো তাহলে এই অবজেক্টটা এরকম সার্কুলার পাথে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, বিফোর কাটিং দ্য ওয়্যার or before cutting the string the tangential velocity was vertically downwards, so তাহলে ওই ডিরেকশনে কি করতেছে, পরে কনস্ট্যান্টলি ওই ডিরেকশনে মুভ করে চলে গেছে। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। এই জিনিসটা বলতেছে কি যে if centripetal force is suddenly removed at a point and provided no external forces act on the object, according to Newton's first law it will leave the circle and keep moving at the constant speed along the tangent to the circle at that point. তো এটা খান একাডেমির ভিডিওর মধ্যেও তারা এক্সপ্লেইন করছিল, ওই বুঝাইতে যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে যে কিছু নাই, ওইটা বোঝানোর সময় তারা এটা নিয়ে ডিসকাস করছিল। মিথস, ওই যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে যে কিছু নাই ওই জিনিসটা, যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ থট টু বি আ ফোর্স দ্যাটস ইকুয়াল এন্ড অপোজিট টু দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, বাট এটা তো একদম ইনসেন কথাবার্তা। সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল যদি সমান সমান হয় তো তাহলে পরে তো আনব্যালেন্সড ফোর্স জিরো। তো আনব্যালেন্স ফোর্স জিরো হলে কি আর অবজেক্টটা মুভ করে সার্কুলার পাথে? এটা তো করবেই না। তো তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কোনো ফোর্সই নাই, এটা হলো আমাদের একটা মিথ। অনেকজনে মানুষের এই জিনিসটা কেন তারা বলে তারা নিজেরাই জানে না, যে এখানের মধ্যে কাজটা কি, and acting on the resolving body, but if that were true there would be no resultant force on the object making circular motion impossible. তো তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কিছু নাই। So there's actually no such thing as centrifugal force, hence it is often called a fictitious force. Only centripetal force is real. ঠিক আছে? So এই ছিল আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড কথাবার্তা। ওকে, তো তোমাদেরকে মেকানিক্স এর আরেকটা ওয়ার্কশিট দিয়ে দিব, এটার মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স এর কোশ্চেন বেশি, তো ওই জিনিসটা তোমরা নেক্সট ক্লাসের আগে সলভ করে রাখবা। ওকে মিফতাহুল? হ্যাঁ। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।